পরিবর্তন নিউজ চ্যানেল, আপনার কণ্ঠ, আপনার পছন্দ। নমস্কার, পরিবর্তন নিউজ চ্যানেল আপনার স্বাগত আছে। নতুন আপডেট জন্য চ্যানেলকে লাইক, সাবস্ক্রাইব, কমেন্টস করুন। আজকে আপডেট। আজ উল্লাসকর দত্তের ১৪০তম জন্মবার্ষিকী ঐতিহাসিক মুরারি পুকুরে পালিত। উল্লাসকর দত্তের ১৪০তম জন্মবার্ষিকী ঐতিহাসিক মুরারি পুকুরে উদযাপিত। উল্লাসকর দত্তের ১৪০তম জন্মবার্ষিকী উপলক্ষে ঐতিহাসিক মুরারি পুকুরে একটি জমকালো উদযাপন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি রিসার্চ ইনস্টিটিউট অফ ইন্ডিয়ান ফ্রিডম মুভমেন্ট, প্রফুল্ল চাকি মেমোরিয়াল ট্রাস্ট, উল্লাসকর দত্ত মেমোরিয়াল কমিটি এবং বসন্ত বিশ্বাস মেমোরিয়াল সোসাইটি দ্বারা সংগঠিত হয়েছিল। প্রবীণ মুক্তিযোদ্ধা হরেন বাগচি বিশ্বাসের প্রদীপ জ্বালানোর মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। সুব্রত চাকি, তরুণ বিশ্বাস, সুবীর কুণ্ডু, মিথু চক্রবর্তী এবং লেখক ও বিচারক বিপ্লব রায়, বিদ্যাসাগরের নাতি শুভেন্দু বন্দ্যোপাধ্যায়, ভারত ভাবনার সভাপতি তরুণ ব্যানার্জি ও আরও অনেকে সহ মুক্তিযোদ্ধাদের পরিবারের অনেক সদস্য উপস্থিত ছিলেন। উল্লাসকর দত্তের নাতি কৌশিক দত্ত গুপ্ত তরুণ প্রজন্মের মধ্যে ক্ষুদিরাম, প্রফুল্ল চাকি এবং উল্লাসকর দত্তের আদর্শ ছড়িয়ে দেওয়ার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন। অনুষ্ঠানটি ছিল কিংবদন্তি স্বাধীনতা সংগ্রামী উল্লাসকর দত্তের প্রতি শ্রদ্ধা, যিনি ভারতের স্বাধীনতা আন্দোলনের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ছিলেন। ১৯৪৭ সালে ঔপনিবেশিক শাসনের অবসান হলে তিনি তার নিজ গ্রাম কালিকচ্ছায় ফিরে আসেন। একাকী জীবনযাপনের পর ১৯৫৭ সালে কলকাতায় ফিরে এসে তিনি তার শৈশবের বন্ধু লীলাকে বিয়ে করেন। লীলার সাথে তিনি আসামের কাছাড় জেলার জেলা শহর শিলচরে চলে যান এবং সেখানেই তার পরবর্তী জীবন কাটান। ১৯৬৫ সালের ১৭ই মে তিনি পশ্চিমবঙ্গের কলকাতায় মারা যান। সম্প্রতি কলকাতা এবং শিলচরের দুটি রাস্তার নামকরণ করা হয়েছে তার নামে। উল্লাসকর দত্তের জীবন সংগ্রাম এবং অবদান আজও আমাদের অনুপ্রাণিত করে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে বিপ্লবী উল্লাসকর দত্তের ১৪০তম জন্মজয়ন্তী পালিত হলো। বিপ্লবী উল্লাসকর দত্ত অগ্নিযুগের বিপ্লব বন্দী ছিলেন। উনি সেই সময় তদানীন্তন রাজ্যে তথা সারা ভারতবর্ষে প্রথম বোমা তৈরির কারিগর ছিলেন উল্লাসকর দত্ত। সেই যুগে যখন মানুষ এক শ্রেণীর বিপ্লবীরা সশস্ত্র আন্দোলনে দীক্ষিত হয়েছিল এবং তারা চাইছিল লড়াই করে এই আন্দোলনকে ছিনিয়ে আনতে হবে, তখন তাদের কাছে বোমা, গুলি ইত্যাদি রসদের খুব প্রয়োজন হয়ে পড়েছিল। তো সেই জায়গাগুলোকে কালেক্ট করার জন্য বিভিন্ন সংগঠিত হয়েছে, বিভিন্ন ঘটনা সংগঠিত হয়েছে। আমরা রডা কোম্পানির ঘটনাও জানি, কিন্তু সেগুলো সমস্ত বন্দুক কালেকশনের ব্যাপার ছিল। বোমার ক্ষেত্রে যেটা হয়েছিল, বিপ্লবী উল্লাসকর দত্ত সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে, যেহেতু ওনার কেমিস্ট্রির প্রতি একটা ঝোঁক ছিল এবং খুব আকর্ষণীয় সাবজেক্ট ছিল এটা ওনার কাছে, এবং সেই কারণেই উনি নিয়ে চর্চা করতেন, বাড়িতে করতেন। ওনার বাবার যে জায়গায় থাকতেন উনি বাবার কোয়ার্টারে, সেখানেও উনি এই নিয়ে চর্চা করতেন, কারণ বাবার কোয়ার্টার থেকে আপনার রাসায়নিক পাওয়ার খুব সহজযোগ্য ছিল। তো যাই হোক, উনি শেষ পর্যন্ত এই বোমা তৈরি করতে পেরেছিলেন। প্রথমত উনি ধোঁয়ার বোমা তৈরি করেছিলেন, এক্সপ্লোসিভ ছিল না তাতে। তার পরবর্তীকালে ওখানে এক্সপ্লোসিভ অ্যাড করা হয় এবং সেই বোমা পরবর্তীকালে ফ্রেজারকে অ্যাসাইন করার জন্য, মানে অ্যাসাসিনেট করার জন্য ব্যবহার করা হয়েছিল। মানে অনেকবার আমরা চেষ্টা করেছিলেন বিপ্লবীরা, যতবার চেষ্টা করেছিলেন ততবার কিন্তু বিপ্লবী উল্লাসকর দত্তের বোমাই ব্যবহৃত হয়েছে। এবং আমরা জানি পরবর্তীকালে ক্ষুদিরাম এবং প্রফুল্ল চাকি যে বোমাটা ব্যবহার করেছিলেন করতে মারার জন্য, মানে অ্যাসাসিনেট করার জন্য, শেষ পর্যন্ত মারতে পারেনি, কিন্তু সেই বোমাটাও তৈরি হয়েছিল বিপ্লবী উল্লাসকর দত্তের হাতে। বিপ্লবী উল্লাসকর দত্তের পরিবার হিসেবে আমি আমার বাড়িতে কতগুলো গল্প শুনেছি। গল্প মানে যেহেতু অনেক মানুষের কাছ থেকে শুনেছি এবং সেই সব মানুষরা তখন জীবিত ছিলেন, তাদের সাথে সম্পূর্ণ টাচে ছিলেন বিপ্লবী। তাদের মধ্যে কিছু গল্প, যেমন তখন আপনার যখন এই ঘটনাটা চলছিল আর কি, রেড চলছিল পুলিশে, তখন বিপ্লবী কিন্তু আপনার কলকাতার দিকে কিন্তু অনেকগুলো ঠিকানা ছিল। কলকাতার দিকে আপনার কানাইঘর লেনের একটা ঠিকানা ছিল, আপনার গ্রে স্ট্রিটের ঠিকানা ছিল, স্কট লেনের ঠিকানা ছিল, এই গুপ্ত সমিতির বিভিন্ন ছোট ছোট ঠিকানা ছিল। সেই বিভিন্ন ঠিকানায়
বোমাগুলো এবং বন্দুকগুলো বিভিন্নভাবে টুকরো টুকরো ভাবে রাখা হতো, ছড়িয়ে ছিটিয়ে রাখা হতো। কোনো একটা জায়গায় যে সবাই সবকিছু থাকতো তা নয়। বিপ্লবী উল্লাসকর দত্তের উপর দায়িত্ব পড়েছিল সেই সময় বোমাগুলোকে সরিয়ে নেওয়ার, কারণ একটা স্কটল্যান্ডে একটা রেডের ব্যাপার ছিল তার আগে, এই 1908-এর ঘটনার আগে। সেই সময় বিপ্লবী উল্লাসকর দত্ত বাড়ি থেকে সেই বোমাগুলো একটা ট্রাঙ্কে তুলে নিয়ে গিয়ে আপনার ওনার দুই বন্ধু ছিলেন 134 হ্যারিসন রোডে থাকতেন, সেখানে গিয়ে উনি লুকিয়ে রেখেছিলেন এবং পরবর্তীকালে জানা যায় এভাবে আমরা ইউজ করেছি। মুরারি পুকুর হচ্ছে এমন একটা হাব, যে হাবে পরবর্তীকালে উনি এলেন এবং জয়েন করে এখানে উনি সেই বোমার রসদগুলো তৈরি করলেন। এই মুরারি পুকুরেই উনি বোমা তৈরি করতেন, এই মুরারি পুকুরেই ওনার বোমার টেস্টিং হতো এবং এই মুরারি পুকুর থেকেই পরবর্তী প্ল্যানগুলো স্যাংশন হতো, যে কিভাবে পরবর্তী জায়গায় কোন টার্গেটের দিকে সেই বোমাগুলো ইমপ্লিমেন্ট হতো। কাজে মুরারি পুকুর না, ওনার সময়ও কিন্তু মুসলিম হিন্দু যে ব্যাপারটা খুব ইউনাইটেড ছিল তা নয়। 1905 মানে যখন বঙ্গভঙ্গ আন্দোলনের কথা আমরা বলছি, সেই সময় হিন্দু মুসলিম একজোট ছিলেন, কিন্তু পরবর্তীকালে ব্রিটিশের কিছু নীতির কারণে 1908-9-এ ব্রিটিশ পার্লামেন্টে একটা আইন পাস হয়। সেখানে সেই আইনের মধ্যে হিন্দু এবং মুসলিমকে মোটামুটি প্রচ্ছন্নভাবে সেপারেট করে দেওয়া হয়। আজকে বর্তমান দেখুন 125 বছর আগে যার সূচনা হয়েছে, পরবর্তীকালে ওই জিনিসটাকে কাজে লাগিয়ে বিভিন্ন রাজনৈতিক দল নিজের ক্ষমতায় এসছে এবং সেটা তো একটা চাষ না, সেই খাবারটা তো আমরা স্বাধীনতার আগেই জুগিয়ে দিয়েছিলাম এবং পরবর্তীকালে দেশ স্বাধীনের পরে তারা এটাকে একটা টুল হিসেবে ব্যবহার করেছে এবং সেইভাবেই আমরা আজ পর্যন্ত যেরকম। আমি অতি ক্ষুদ্র মানুষ দাদা, আমি সরকারের কাছে দাবি করার মতন পজিশনে নেই, তবে আমার সরকার তো সামাজিক মানুষদের নিয়েই, মানে সরকার তো সাধারণের ভোট নিয়ে তৈরি হয়, নির্বাচিত সরকার হয়। কাজে এই নির্বাচিত সরকারকে নির্বাচিত যারা করেন, সেই সাধারণ জনগণের সামাজিক অবক্ষয় যে হয়েছে এটা নিয়ে বোধহয় কোনো প্রশ্ন থাকে। ঠিক আছে, কিছু মশিত বায়ুর মধ্যে শোষিত শুদ্ধ অক্সিজেন ছড়িয়ে দেওয়ার আয়োজনটা ছোট, কিন্তু ব্যাপ্তিটা অনেক বেশি। এরা সকলে আবার আমি যে সাইকেল নিয়ে আসতাম প্রমাণ করতে পারলাম, ওখান থেকে বাবা মারা গেছে, সংসার চালাতে বিষয় রয়েছে, গায়ে কাটা দেওয়া। তখন জানতাম না, এখানে 8-5 থেকে আমি সাইকেল নিয়ে শর্টে যাতায়াত করতাম। গলাটা কাঁদে, গলা ধুলো করে বসে টাকাগুলোকে পেটের মধ্যে নেওয়ার জন্য একটা গলার প্রয়োজন। সেই গলাটা বেঙ্গল পাঞ্জাব বলে কিছু হয় না, বেঙ্গল কিছু না, সবকিছু তুমি ফার্স্ট হয় না, তুমি আমার বই কেনার টাকা পাবে, তাহলে আমরা পাবো না। ওর গুজরাটি, ওর মারাঠি, ওর ইউপির লোক, কার দ্বারা সম্ভব বানিয়ে দেখাও। ওই তো বোমে ভাষায় গিয়ে শিখেছে, একজন এখানে বই পড়ে সব মাস্টার একজন মোবাইল তোকে জড়িয়ে ধরে কি চুমু, আসলে ওটা চুমু না, ওটা আপনারা বোঝেন না, আমরা ভুক্তভোগী। ওই সুন্দর একে অপরকে জড়িয়ে ধরে ওরকম দৃশ্য, তার মানে কি আমরা শ্রেষ্ঠ? ক্যালকাটার মাটিতে দাঁড়ালাম, ভারত ভারত জিন্দাবাদ, অখণ্ড ভারত জিন্দাবাদ, দেশ ভাগ মানছি না, মানবো না, মানছি না, মানবো না, পাঞ্জাব বাংলা ভাগ মানছি না, মানবো না, পাঞ্জাব বাংলা ভাগ মানছি না, মানবো না, আমাদের বাঙালি 41 জনের ফাঁসি হয়েছে। কোথায় ফাঁসি হয়েছে, হ্যাঁ, বয়স কোথায় ফাঁসি হয়েছে, জায়গাটার নামটাও দেয়া আছে, সেই ইতিহাসের সংক্ষিপ্ত বিবরণ এই ক্যালেন্ডারের মধ্যে তুলে ধরা হবে। এইটা আমরা একদিনে 9 জন বাঙালি ফাঁসি হয়েছে, একদিনে 9 জন বাঙালি ফাঁসি। সমস্ত স্কুলে যদি এরা রাখে, তাহলে বাচ্চারাও যেমন জানতে পারবে। এখন কৌশিকটাকে, কৌশিক দত্তগুপ্তকে উত্তরের উপরে সম্মানিত করছি মিঠু, তাদের বংশধর, আমরা তাদেরকে এই মঞ্চে পেয়ে আমরা নিজেরা গর্বিত। পুরো প্রোগ্রামটাকে সঞ্চালনা করলেন তিনি, তার পরিচয়টা আমি দিয়ে দিই একটুখানি।
আজকে ওনাকে একটু আমাদের উত্তরীয় পড়িয়ে সম্মান জানাতে হবে। সম্মান জানাচ্ছি, সৌভাগ্যের মনে করছি আমি নিজেকে। তো আজকে উল্লাসকর দত্তর এই জন্মদিনে বক্সিটাকে সাথে না পেলে আমরা এই অনুষ্ঠান কোনোভাবেই তাকে এবং তার সহযোগীদের তাদের প্রত্যেকে ধন্যবাদ জানাই এবং এই